প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে জৈব বিক্রিয়ার কৌশল। আমরা জৈব যৌগের যে বিক্রিয়াগুলো পড়ি সেগুলো একটা নির্দিষ্ট কৌশল অনুসারে কিন্তু হয়। এক্ষেত্রে দেখা যাবে যে প্রতিটা বিক্রিয়ায় দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবস্ট্রেট আর একটা হচ্ছে বিকারক। সাবস্ট্রেটটা কি? সাবস্ট্রেটটা হলো কার্বন গঠিত যৌগ। জৈব যৌগে আমরা যে কার্বন গঠিত যৌগ থাকে সেই যৌগটাকে আমরা কি বলবো? সাবস্ট্রেট বলবো। হ্যাঁ, আর দ্বিতীয় যে যৌগটা বা দ্বিতীয় যে অংশটা থাকবে সেটা হলো বিকারক। এই বিকারকটা কি করবে? সাবস্ট্রেটকে কি করবে? অ্যাটাক করবে বা আক্রমণ করবে। তার ফলশ্রুতিতে কি হবে? একটা উৎপাদ তৈরি হবে। যেমন এইখানে এটা একটা সাবস্ট্রেট ধরলাম, কার্বন, সেটা কি? কার্বন গঠিত একটা যৌগ। হ্যাঁ, এখন আরেকটা কি আছে এখানে? বিকারক। ধরলাম এক্সটা হলো বিকারক আর এটা হলো সাবস্ট্রেট। এখানে এক্সটা কি করবে? এই বিকারকটা এই সাবস্ট্রেটকে অ্যাটাক করে কি হলো? এক্স ওয়াই হয়ে গেল, একটা উৎপাদ হয়ে গেল, আর বাকি জেডটা এখানে থাকে গেল। এইভাবে হচ্ছে আমাদের জৈব বিক্রিয়াগুলো সাধারণত হয়ে থাকে। আচ্ছা, বিকারককে আমরা হচ্ছে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফ্রি রেডিক্যাল বিকারক, আর একটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর একটা হলো নিউক্লিওফাইল। আচ্ছা, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল আমরা কিন্তু আগের একটা ভিডিওতে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা কিন্তু বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া বা বেনজিনের নাইট্রেশন যেটাই বলি, সেটা হলো কি? বেনজিনের যে নাইট্রেশন রিয়াকশন করেছিলাম সেটা হচ্ছে এক ধরনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে কিন্তু কি আছে? একটা ইলেকট্রোফাইল আছে। ইলেকট্রোফাইল মানে কি? এখানে কি হবে? এখানে ইলেকট্রনের ঘাটতি থাকবে। তো যদি কোনো স্পিসিসের বা কোনো কিছুর কোনো কিছুর মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকে, সে কি করতে পারবে? ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে। তখন এই বিকারকটাকে বলা হবে কি? ইলেকট্রোফাইল। এখানে দেখো বেনজিনকে সে কি করতে পেরেছে? এখানে বেনজিনটাকে এই নাইট্রোনিয়াম আয়ন যেহেতু ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ আছে, তাহলে কি করতে পারবে? এই বেনজিনের পাই ইলেকট্রনকে সে আকর্ষণ করতে পারবে এবং তার সাথে যুক্ত হতে পারবে। তাহলে এটা কি হলো? একটা ইলেকট্রোফাইলটা কোনো একটা। এখন আমরা যদি এটাকে যদি বলি বিকারক, এটা তাহলে কি? এটা কি হবে? যেহেতু এটা কি করছে? কার্বন গঠিত একটা যৌগকে আক্রমণ করলো, তাহলে এটাও যে আক্রমণ করবে সে হলো বিকারক। তাহলে এই নাইট্রোনিয়াম আয়নটা কি, বা এই নাইট্রোনিয়াম ইলেকট্রোফাইলটা কি? একটা বিকারক। আর যাকে আক্রমণ করছে সে হচ্ছে কার্বন গঠিত যৌগ, আর সেটা কি এক্ষেত্রে কি? বেনজিন। আচ্ছা, আরেকটা বিক্রিয়া আমরা দেখি। এখানে আমরা SN1 SN2 বিক্রিয়া বলেছি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2। তো SN1 বিক্রিয়াতে আমরা পড়েছি এরকম টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডটা কি করবে? এরকম একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে এরকম একটা টারশিয়ারি অ্যালকোহল তৈরি করে। তো এখানে পটাশিয়াম হাইড্রোক্সিল আয়ন যেটা, সেটা একটা নিউক্লিওফাইল। কারণ এখানে কি আছে? ইলেকট্রনের আধিপত্য আছে। ঠিক আছে, বা ইলেকট্রন বেশি আছে। যেহেতু ইলেকট্রন বেশি আছে, সে অবশ্যই কী করতে পারবে? পজিটিভ নিউক্লিয়াসকে সে আক্রমণ করতে পারবে। মানে কি? সে একটা নিউক্লিওফাইল। আবার কি এটা কি বলা যায় তাহলে? এই নিউক্লিওফাইলটা কি এক ধরনের বিকারক। আর এখানে সাবস্ট্রেট কি হবে? এই টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড যেটা, সেটা হবে কি? সাবস্ট্রেট। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? SN1 বিক্রিয়ায় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 রিয়েকশনে কি হবে? হাইড্রোক্সিল আয়নটা থেকে যে বিকারক বা রিয়েজেন্ট হিসেবে কি করবে? সে সাবস্ট্রেটটাকে তার টারশিয়ারি অ্যালকাইল হাইড্রাইডকে সে আক্রমণ করতে পারবে। তখন কি হবে? আক্রমণ করে এরকম একটা উৎপাদ টারশিয়ারি অ্যালকোহল তৈরি করতে পারবে। আচ্ছা, তো আমাদের বিকারকটা কয় ধরনের? 3 ধরনের বিকারক আছে। একটা হলো ফ্রি রেডিক্যাল, আর একটা হলো ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। এই ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল বিকারক
এর উদাহরণ আমরা এই মাত্রই দেখলাম। ইলেকট্রোফাইলের বিকারকের উদাহরণ দেখলাম কোথায়, যে বেনজিনের নাইট্রেশনে, সেখানে কি হয়, নাইট্রোনিয়াম আয়নটা কি করে, আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে এটা একটা বিকারক। আর এখানে সাবস্ট্রেটটাকে বেনজিন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি পড়লাম, নিউক্লিওফাইলটা আমরা দেখলাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে নিউক্লিওফাইলটা যেমন হাইড্রোক্সিল আয়নটা কি করে সাবস্ট্রেটকে, যেমন টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড সাবস্ট্রেটকে কি করতে পারে, সে আক্রমণ করতে পারে, যা একটু আগে আমরা দেখলাম। ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন। আচ্ছা, ফ্রি রেডিক্যাল আর একটা হচ্ছে কি, ফ্রি রেডিক্যালটাও এক ধরনের বিকারক হিসেবে কাজ করতে পারে। তো এইখানে ফ্রি রেডিক্যালটা কিভাবে তৈরি হয় আর ফ্রি রেডিক্যালটা কি? ফ্রি রেডিক্যালটা হলো সমযোজী বন্ধন বা সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে। সুষম বিভাজন মানে কি, সমান সমান, মানে এখানে কয়টা, একটা সমযোজী বন্ধনে ইলেকট্রন থাকে কয়টা, দুইটা। তো দুইটা ইলেকট্রনের একটা ইলেকট্রন হাইড্রোজেন নিয়ে গেলো আর একটা ইলেকট্রন ক্লোরিন নিয়ে গেলো, তো সেক্ষেত্রে সুষম বন্ধন হলো বা সুষম বিভাজন হলো। তো এই ক্ষেত্রে দুইটা কি হবে, ফ্রি রেডিক্যাল তৈরি হবে, একটা হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল আর একটা হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল। আচ্ছা, ক্লোরিন ফ্রি রেডিক্যাল আবার হচ্ছে ক্লোরিন অণু দিই আমরা, ক্লোরিন অণুকে যদি সুষম বিভাজন করি, সেই ক্ষেত্রে কি তৈরি হবে, এরকম একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এটা এরকম আরেকটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হবে সুষম বিভাজনের মাধ্যমে। আর এটা হলো কি, সূর্যের আলোর কারণে ক্লোরিন অণুর সুষম বিভাজনটা হবে। আর এখানে ডেল্টা দিয়ে বুঝালাম তাপ। তাহলে কি হবে, সুষম বিভাজনের ফলে কি হবে, সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে কি হবে, কোনো একটা সমযোজী সুষম বিভাজনের ফলে কি হবে, আমাদের এখানে বিজোড় ইলেকট্রন সম্বলিত, এরকম একটা বিজোড় ইলেকট্রন, এখানে আবার একটা ইলেকট্রন আছে, একটি বিজোড় ইলেকট্রন সংবলিত পরমাণু বা মূলক তৈরি হবে। এখন এইটা আবার বলতেছি যে সমযোজী ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হয়, সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে একটি বিজোড় ইলেকট্রন সংবলিত গ্রুপ বা পরমাণু বা মূলক তৈরি হবে, সেটাকে আমরা কি বলবো, ফ্রি রেডিক্যাল বলবো। আচ্ছা, এখানে আরেকটা দেখালাম, এটা অ্যালকেন। সেই অ্যালকেনের সুষম বিভাজনের ফলে কি হবে, দুইটা অংশে বিভক্ত হবে, একটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল তৈরি হবে আর একটা হচ্ছে ইথাইল ফ্রি রেডিক্যাল, এভাবে তৈরি হবে। আচ্ছা, এই CH3 বা মিথাইল গ্রুপটাকে আমরা কি করতে, এই CH3 অ্যালকাইল গ্রুপটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি এইভাবে। এখানে কয়টা আছে, CH3 দুইটা, মিথাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ কয়টা, একটা দুইটা, তাহলে এটাকে একটা আর ধরলাম আর এটাকে একটা আর ধরে নিলাম, তাহলে কি হলো, R2, এই আর দুইটা R2 আর এই CH2, এভাবে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি আছে, একটা CH3 আছে, এই জন্য একটা আর লিখলাম, আর হচ্ছে এই CH2 এইভাবে লিখলাম, ফ্রি রেডিক্যালটাকে এইভাবেও লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন ফ্রি রেডিক্যালের এখান থেকে আমরা কিছু বৈশিষ্ট্য বের করতে পারবো। ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্যগুলো হলো, একটা বৈশিষ্ট্য হলো এখানে কি না, এখানে কিন্তু পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ নেই, শুধুমাত্র কি আছে, এরকম একটা একক বিজোড় একটা ইলেকট্রন থাকে। আর এটা কি হবে, খুবই স্বল্পস্থায়ী হবে এবং খুবই সক্রিয় হবে। এই দুটা পয়েন্ট একই রকম কি হবে, অর্থাৎ যখনই কোনো ফ্রি রেডিক্যাল তৈরি হবে, সেটা কিন্তু সাথে সাথে কি করবে, সাথে সাথে অন্য একটা যৌগের সাথে রিয়াকশন করবে, ঠিক আছে। তার মানে কি, সে খুবই সক্রিয় থাকবে এবং স্বল্পস্থায়ী, মানে কি, সে এরকম ফ্রি রেডিক্যালটা এরকম ফ্রি অবস্থায় থাকবে না, সে সাথে সাথে কোনো যৌগ পেলে কি করবে, সেই যৌগটাকেও ফ্রি রেডিক্যালে পরিণত করে ফেলবে, ঠিক আছে। তার মানে কি, ফ্রি রেডিক্যালটা খুবই স্বল্পস্থায়ী এবং খুবই সক্রিয়। আচ্ছা, আর কি করতে পারবে ফ্রি রেডিক্যালটা কি করবে, বিক্রিয়ায় অন্তর্বর্তী বা ইন্টারমিডিয়েট প্রজাতি হিসেবে থাকবে। দেখো এখানে এটা একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে মিথেনের সাথে বিক্রিয়া করে মিথাইল ফ্রি রেডিক্যাল তৈরি করলো। এই মিথাইল ফ্রি রেডিক্যালটা আবার কি করতে পারবে, একটা ক্লোরিনকে সে আবার ফ্রি রেডিক্যালে পরিণত করতে পারবে এবং এরকম একটা
মিথাইল ক্লোরাইড যৌগ তৈরি করবে। এই যে এইখানে যে অবস্থাটা, দেখো এখানে ক্লোরিনটা কি হবে, এখানে ক্লোরিনটা অন্তর্বর্তীকালীন যৌগ হিসেবে কিভাবে থাকবে, এখানে ক্লোরিন ফ্রি রেডিকেল তৈরি হওয়ার পরে এখানে জাস্ট মিথেনের সাথে রিয়েকশনের আগ পর্যন্ত সে এইভাবে একটা অন্তর্বর্তীকালীন একটা যৌগ হিসেবে থাকবে। পরবর্তীতে কিন্তু কি হবে, সে কিন্তু আর ক্লোরিনটা কিন্তু আবার এখানে একটা যৌগ হিসেবে চলে গেল। ঠিক আছে, তাহলে এটা বোঝাচ্ছে এই যৌগ তৈরি হওয়ার আগের স্টেপে কি আছে, আগের স্টেপটা কি হবে, ক্লোরিনের অন্তর্বর্তী অবস্থা বা ফ্রি রেডিকেল অবস্থা, মানে হচ্ছে ফ্রি রেডিকেলটা যে অন্তর্বর্তী প্রজাতি হিসেবে থাকে, এটার একটা উদাহরণ হলো এই বিক্রিয়াটা। ঠিক আছে, আচ্ছা এখানে আবার CH3 মূলক এই যে ফ্রি রেডিকেল তৈরি হলো সেটাও কিন্তু এইখানে অন্তর্বর্তী অবস্থা হিসেবে আছে। পরবর্তীতে এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল মিথাইল ক্লোরাইড তৈরি করে ফেললো। আচ্ছা, এখন আমরা এই ইসে আসি সক্রিয়তা ক্রম। ফ্রি রেডিকেলের সক্রিয়তা ক্রম যদি আমরা দেখি, তো এখানে মিথাইল মূলকটা হবে কি, সব মিথাইল ফ্রি রেডিকেলটা হবে সবচেয়ে বেশি সক্রিয়। তারপরে এইভাবে কমতে কমতে সবচেয়ে কম সক্রিয় হবে কি 3 ডিগ্রি অ্যালকাইল মূলক। 3 ডিগ্রি ফ্রি রেডিকেলটা 3 ডিগ্রি অ্যালকাইল মূলক বা 3 ডিগ্রি ফ্রি রেডিকেলটা হবে কি সবচেয়ে কম সক্রিয়। আর বিপরীতক্রমে আমরা বলতে পারি সবচেয়ে বেশি স্থায়ী কোনটা হবে, 3 ডিগ্রি ফ্রি রেডিকেলটা হবে সবচেয়ে বেশি স্থায়ী। আচ্ছা, এখন আমরা বলি, এখন ব্যাখ্যা করে যে এইখানে মিথাইল ফ্রি রেডিকেলটা সবচেয়ে বেশি সক্রিয়, আর হচ্ছে কিন্তু 3 ডিগ্রি ফ্রি রেডিকেলটা সবচেয়ে কম সক্রিয়। কারণ কি, এখানে যখন আমরা মিথাইল মূলক থেকে আমরা এদিকে আসি তখন কি হবে, একটা করে মিথাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ যুক্ত হতে থাকবে। অ্যালকাইল গ্রুপগুলো যুক্ত হওয়ার সাথে সাথে কি হবে, হাইপার কনজুগেশন একটা টার্ম আছে। এই হাইপার কনজুগেশনের মাধ্যমে কি হবে, এখানে ইলেকট্রন ডেন্সিটি কি করে বৃদ্ধি পেতে থাকে। তাহলে ফ্রি রেডিকেলটা হচ্ছে একটি ইলেকট্রন, সেখানে যদি আস্তে আস্তে আরও ইলেকট্রন যোগ হতে থাকে তখন তার যে একক বিজোড় ইলেকট্রন হিসেবে তার যে সক্রিয়তা সেটা কি হবে, আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। কারণ সে কি হবে, সবচেয়ে বেশি সে সক্রিয় কোথায়, সে হচ্ছে বিজোড় ইলেকট্রন হিসেবে থাকতে চায়। সে বিজোড় ইলেকট্রন একক বিজোড় ইলেকট্রন হিসেবে যখন থাকে তখন সে সবচেয়ে সক্রিয় থাকে। কিন্তু যখন আস্তে আস্তে কি হয়, আরও ইলেকট্রন আসতে থাকে, অ্যালকাইল গ্রুপ থেকে কিন্তু ইলেকট্রন আসতে পারে। তার মানে এই অ্যালকাইল গ্রুপ বাড়ার সাথে সাথে, অর্থাৎ ইলেকট্রন আরও যখন আসতে থাকবে তখন কি হবে, এই ফ্রি রেডিকেলটা কি হবে, তার সক্রিয়তা হারাবে এবং স্থায়িত্ব লাভ করবে। এবার আমরা ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল সম্বন্ধে আরেকটু জানবো। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল কিভাবে তৈরি হয়, সেটা হলো সমযোজী বন্ধনের বিষম ভাঙন। ঠিক আছে, হেটারোডাইনামিক ফিশন বা বিষম ভাঙন মানে কি, সুষম ভাঙন মানে কি দুজন ইলেকট্রন দুটা সমানভাবে নিয়ে যাবে, আর বিষম ভাঙনে কি হবে, যে কোনো একটা অংশ কি করবে, দুটা ইলেকট্রন নিয়ে যাবে। এখানে দেখো এটা একটা অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ মিথাইল হ্যালাইড। ঠিক আছে, একটা হ্যালোজেন, এক্স দিয়ে হ্যালোজেন বোঝানো হলো। এখানে দেখো এই বন্ধনে যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটা ইলেকট্রন কে নিয়ে নিল, এই মিথাইল গ্রুপ সেই দুটা ইলেকট্রন কে নিল, হ্যালোজেনটা নিয়ে নিল, হ্যালাইড আয়ন, তখন হ্যালাইড আয়ন হয়ে গেল। তো এখানে কিন্তু কার CH3 বা মিথাইল মূলকের কোনো ইলেকট্রন কিন্তু তার নেই। তাহলে এখানে আমরা দুইটা অংশ পেলাম, একটা হবে ইলেকট্রোফাইল আর একটা হলো কি নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল কি, যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে। ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থাকবে, যার হচ্ছে ইলেকট্রন ঘাটতি আছে, তার কিন্তু ইলেকট্রনের প্রতি ফিলিয়ে বা আকর্ষণ থাকবে। আচ্ছা, যার হচ্ছে ইলেকট্রন বেশি তার কি হবে, তার কিন্তু ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে না, তার থাকবে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, অর্থাৎ সে হবে কি নিউক্লিওফাইল। আচ্ছা, এখন আমরা দেখব কার্বনিয়াম আয়ন কাকে বলা হয়। কার্বনিয়াম আয়নটা হলো
আচ্ছা, কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়নটা হলো কি, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট জৈব আয়ন। ঠিক আছে, একক একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো একটা জৈব আয়ন। এখানে দেখালাম আমরা মিথাইল আয়ন, আর এখানে হচ্ছে ইথাইল আয়ন। এইগুলোর উৎপত্তি কিভাবে হবে? যদি সমযোজী বন্ধনের বিষম ভাঙনের কারণে, দেখো এখানে এটা একটা কি অ্যালকাইল হ্যালাইড বা মিথাইল হ্যালাইড, এইখানে বিষম ভাঙনের ফলে কি হবে, এখানে দেখো যে ইলেকট্রোফাইল তৈরি কথা বলছিলাম সেটাই কি হবে, কার্বনিয়াম আয়ন। সোজা কথা হলো ও একক ধনাত্মক চার্জ বিশিষ্ট যদি কোনো জৈব আয়ন তৈরি হয়, তখন সেটাকে আমরা কি বলতে পারবো, কার্বনিয়াম আয়ন বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এই কার্বনিয়াম আয়নের সক্রিয়তা ক্রম যদি আমরা দেখি, কার্বনিয়াম আয়ন, যেহেতু কার্বনিয়াম আয়ন মানে কি, এখানে একক ধনাত্মক চার্জ থাকবে, তো সেগুলো অবশ্যই কি হবে, ইলেকট্রোফাইল রূপে সক্রিয় হবে। কারণ কি, এখানে ইলেকট্রন ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে তার ইলেকট্রোফাইল হিসেবে কাজ করার প্রবণতা থাকবে। এখানে দেখো এদিক থেকে এদিকে যদি যাই আমরা, তাহলে কি হবে, এই যে আস্তে আস্তে কি হবে, একটা মিথাইল গ্রুপ কিন্তু এখানে যুক্ত হচ্ছে বা অ্যালকাইল গ্রুপ কিন্তু যুক্ত হবে। আমরা জানি যদি অ্যালকাইল গ্রুপ যুক্ত হতে থাকে, অ্যালকাইল গ্রুপগুলো কিন্তু কি হয়, ইলেকট্রন রিলিজ করে বা ইলেকট্রন দান করে। তো এখানে দেখো, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে তিনটা অ্যালকাইল গ্রুপ আছে। তো এখানে এখানে ইলেকট্রন আছে, এখানে যতটুকু ইলেকট্রন আছে তার চেয়ে এখানে আরো বেশি ইলেকট্রন আছে, তার চেয়ে এখানে তারও বেশি ইলেকট্রন আছে। এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলোর কারণে এই ধনাত্মক চার্জটা কি হবে, আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। সবসময় ঋণাত্মক চার্জ দিয়ে পজিটিভ চার্জটা কি হয়, মিনিমাইজ হতে থাকে। তাহলে এইখানে দেখো কোনো অ্যালকাইল গ্রুপই নেই, তাহলে এইখানে ধনাত্মক চার্জকে প্রশমিত করার মতো কোনো ইলেকট্রনই নেই। সেক্ষেত্রে কি হবে, এইটা হবে কার্বনিয়াম আয়ন হিসেবে সবচেয়ে বেশি সক্রিয় হবে কি, এই মিথাইল কার্বনিয়াম আয়নটা। ঠিক আছে, তারপরে কি হবে, 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তারপর 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তারপরে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। অর্থাৎ অ্যালকাইল গ্রুপ যেটাতে বেশি হবে, যে কার্বনিয়াম আয়নে, সেটা সবচেয়ে কম সক্রিয় হবে। ঠিক আছে, এবং সেটার স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে উল্টো ক্রমে। আচ্ছা, আরেকটা হচ্ছে এইগুলো কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। এটাকে কার্বোক্যাটায়নও বলা যায়, আবার কার্বনিয়াম আয়নও বলা যায়। ঠিক আছে, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন। আচ্ছা, কার্বনিয়াম আয়ন চলে গেল। এখন হচ্ছে কার্বন আয়ন, কার্বন অ্যানায়ন। এই কার্বন আয়ন কথাটার মানে হলো কার্বন অ্যানায়ন, মানে হচ্ছে কি, কার্বন জৈব আয়ন, একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট কোনো জৈব আয়ন যদি থাকে, সেটাকে আমরা কি বলতে পারবো, কার্বন আয়ন বলতে পারবো, কার্বন অ্যানায়ন বলতে পারবো। আগেরটাকে আমরা কি বলছি, কার্বোক্যাটায়ন বা কার্বোক্যাটায়ন, আর এটাকে আমরা কি বলবো, কার্বন অ্যানায়ন বা কার্বন আয়ন। এখানে সেটা হতে পারে মিথাইল কার্বনায়ন অথবা ইথাইল কার্বনায়ন, হ্যাঁ, যে কোনো কার্বনায়ন হতে পারে। সেটা কি হবে, একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটা জৈব আয়ন। ঠিক আছে, এটার উৎপত্তিটা কিভাবে হতে পারে, যদি মিথাইল আয়ন মিথেনকে আমরা তাপ দিই, তখন কি হবে, মিথেনে কি থাকে, একটা মিথাইল গ্রুপ, আমরা এইভাবে লিখতে পারি, একটা মিথাইল গ্রুপ আর একটা কি থাকে, হাইড্রোজেন থাকে। তো এখানে যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন যদি কি করে, এই মিথাইল গ্রুপটা নিয়ে নেয়, তখন এটা কি হবে, এটা কার্বন আয়ন হয়ে যাবে। তখন কি হবে, এইটা আবার H+ হবে, কারণ এখানে কিন্তু কি, দুইটা হাইড্রোজেন যেহেতু এই মিথাইল আয়ন নিয়ে গেল, তখন এটা কি হবে, এটাতে কোনো ইলেকট্রন নাই, সেক্ষেত্রে এটা হবে প্রোটন বা H+। আচ্ছা, কার্বন আয়নের সক্রিয়তা আমরা করবো এখন। কার্বন আয়নের সক্রিয়তা কিভাবে করব, কার্বন আয়নগুলো কি নিউক্লিওফাইল হিসেবে খুবই সক্রিয় হবে। কারণ কি, কার্বন আয়নগুলোতে ইলেকট্রনের আধিক্য আছে, যেহেতু ইলেকট্রনের আধিক্য আছে, সেক্ষেত্রে অবশ্যই সে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। ঠিক আছে, আর যে ক্ষেত্রে সবচেয়ে বেশি ইলেকট্রনের আধিক্য দেখা যাবে, সেক্ষেত্রে সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। এখানে যেহেতু 3 ডিগ্রি, আমরা এখানে দেখতেছি যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি কার্বন আয়নটা সবচেয়ে বেশি সক্রিয়। কারণ কি, এখানে অন্য সবগুলোর চেয়ে 3 ডিগ্রি কার্বন আয়নটা সবচেয়ে বেশি সক্রিয়। কারণ হচ্ছে এখানে 3টা অ্যালকাইল গ্রুপ আছে, হ্যাঁ, তার মানে কি,
এখানে এই তিনটা অ্যালকাইল গ্রুপ কি করবে, প্রচুর পরিমাণে ইলেকট্রন এখানে যুক্ত করবে। এই আগে থেকেই তো কি ছিল, এখানে ঋণাত্মক চার্জ যুক্ত ছিল। তারপরে আবার তিনটা অ্যালকাইল গ্রুপ কি করবে, হাইপার কনজুগেশনের মাধ্যমে এখানে ইলেকট্রনের ঘনত্ব আরো বাড়িয়ে দেবে। আর এই প্রতি ক্ষেত্রে এগুলো তার কারণে কি হবে, যার কারণে হবে এখানে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকবে এবং নিউক্লিওফাইল হিসেবে সবচেয়ে বেশি কাজ করবে কে, 3 ডিগ্রি কার্বন আয়ন। তারপরে কি হবে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে মিথাইল কার্বন আয়ন। আচ্ছা, কার্বন আয়নের বৈশিষ্ট্য আমরা যদি কার্বনিয়াম আয়ন এবং বা কার্বোক্যাটায়ন ও কার্বন আয়ন উভয়ের বৈশিষ্ট্য কিন্তু একই, যদিও দুইজন বিপরীত চার্জ যুক্ত, কিন্তু বাকি বৈশিষ্ট্যগুলো কিন্তু একই। কার্বোক্যাটায়নের চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ, আর কার্বন আয়নের চার্জ হচ্ছে ঋণাত্মক চার্জ। কিন্তু তাদের অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু একই। এরা ফ্রি রেডিক্যালের মতোই সক্রিয় হবে, ফ্রি রেডিক্যালের মতোই স্বল্পায়ু এবং ফ্রি রেডিক্যালের মতোই অন্তর্বর্তী প্রজাতি গঠন করবে। যেমন SN1 বা SN2 রিয়েকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশনগুলোতে আমরা কি এইভাবে কার্বোক্যাটায়ন তৈরি হতে দেখেছি, বা অন্তর্বর্তী প্রজাতি হিসেবে আমরা কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়নকে দেখেছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে আর ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।